1,67,00,000 মানুষ সন্দেহজনক তালিকায় আছেন। একজন 55 বছরের মানুষ, একজন 80 বছরের মানুষ, কিন্তু তার নাম বাদ গেছে। আমাকে নতুন করে ভোটার হিসেবে নেওয়া হোক, সেটা তো ভুল। 2 কোটি রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। এই যে তার যে ইমপ্লিকেশন, সেই ইমপ্লিকেশনটাকে রাখতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে এরকম কমপ্লেন করে কিছু বাদ দেওয়া হলেও হতে পারে বলে আমার ধারণা। তারা যখন ইচ্ছে করবেন তাকে বলতে পারেন যে তোমাকে সন্দেহ হচ্ছে, ইচ্ছে করলে বলতে পারেন আমাকে সন্দেহ হচ্ছে। এই যে তাসটা, এটা নির্বাচন কমিশনের মানুষ ছাড়া কেউ জানে না। পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও অনেকেরই নাম তালিকায় ওঠেনি বলে অভিযোগ। আর এই থেকেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষক সুমন সেনগুপ্ত। তার সঙ্গে কথা বলবো। অনেকেই মনে করছেন যে এই খসড়া তালিকা এখানেই এসআইআর এর শেষ হয়ে গেছে এসআইআর, কিন্তু আসলে যে আরো এই যে নো ম্যাপিং, সন্দেহজনক ভোটারদের ডেকে শুনানি হবে, আরো যে অনেক আইনি জটিলতা রয়েছে, প্রক্রিয়া রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যদি বলতেন। এই যে এসআইআর আবহে যে আতঙ্ক আমরা দেখেছিলাম, সেটা কি ভোটারদের মধ্যে আরো বাড়তে পারে? কারণ অনেকেরই নাম বাদ গিয়েছে। দেখুন, এসআইআর এর তালিকা প্রকাশ হয়েছে খসড়া, এটা আমরা সবাই জানি। প্রাথমিকভাবে যদি দেখেন, সেটা হচ্ছে যে এসআইআর এর যে তালিকাটা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, তাতে দেখা যাবে যে যে কোনো বুথে বাদ যাওয়া মানুষের নাম, মানে বাদ কিভাবে, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, একেবারে স্থানান্তরিত ভোটার এবং যাকে খুঁজে পাওয়া যায়নি, এরকম 4 ক্যাটাগরির নির্বাচকদের বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যাটা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 58 লক্ষ। তার মানে আমাদের ভোটার ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে 7,66,00,000। তার থেকে 58 লক্ষ বাদ দিলে 7,06,00,000 এখন ভোটার থাকার কথা। তাহলে সেই নামটাই হয়তো আছে খসড়া তালিকায়। কিন্তু এই খসড়া তালিকায় নাম থাকা মানে, আমি ধরুন আমি কিংবা আপনি যে কেউ যদি একটা তালিকায় দেখতে চান, তাহলে দেখতে পাবেন যে আপনাদের ক্রমিক সংখ্যাটা এগিয়ে এসছে। মানে লোকে কি করে বুঝবে যে আমার নামটা উঠেছে? আমার যদি 770 থাকতো, তাহলে এটা এখন 670 হয়েছে, মানে 100 নাম বাদ গেছে, কথার কথা বলছি। সুতরাং আমাদের ক্রমিক সংখ্যা এগিয়ে এসছে, সুতরাং হয়তো এটা খসড়া তালিকা। কিন্তু এই খসড়া তালিকায় নাম থাকা মানেই কি আমার চূড়ান্ত যে তালিকাটা আসবে তার মধ্যে নাম থাকা? এখানেই আছে কিছু প্রশ্ন। এইবার আমি একটু বিহারে ফিরে যাই। বিহারেও একই রকমের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। প্রাথমিকভাবে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাৎটা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষজন অনেক বেশি সচেতন, যার ফলে অনেক বেশি খোঁজ খবরও রাখে। বিহারে যেহেতু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাটা হয়েছিল, সুতরাং ওই খোঁজ খবর নেওয়ারও সময় পাওয়া যায়। এবার ফর্ম 6 কাদের জন্য? এবার এই 3টে প্রশ্ন আসে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। ফর্ম 6 কাদের জন্য? যে কোনো মানুষ যখন 18 বছর বয়স হয়ে যায়, তিনি নিজে ডিক্লারেশন দেন যে আমার 18 বছর হয়ে গেছে, আমি এখন ভোটার হতে পারি, সুতরাং আমাকে ভোটার হিসাবে মানা হোক বলে ফর্ম 6 ফিল আপ করে। বিহারের ক্ষেত্রে দেখা গেছে 72 বছরের মানুষ, 80 বছরের মানুষ, 100 বছরের মানুষ ফর্ম 6 দিয়ে ফিল আপ করেছে। তার মানেটা কি? এই যে বিপুল পরিমাণে মানুষকে বাদ দেওয়া হয়েছিল, সেই ক্ষতটা মানে সেই ভুলটাকে ঢাকতে তাদেরকেই আবার নতুন করে, মানে একজন 100 বছরের মানুষ কি 72 বছরের মানুষ, তিনি কি নতুন ভোটার হতে পারেন? হতে পারেন না। সুতরাং তাকে ওইটা ফিল আপ করিয়ে সেই মেকআপটা দেওয়ার চেষ্টা হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্ম 6 এর ক্ষেত্রেও একই জিনিস হবে। পশ্চিমবঙ্গেও বহু মানুষকে অ্যাপ্লাই করাবে নতুন করে। একজন 50 বছরের মানুষ অ্যাপ্লাই করলেন, তিনি তখন অ্যাপ্লাই করে বলবেন যে আমি ভোটার হতে চাই। তার মানে তো এই গোটা তথ্যটাই ভুল। মানে একজন 18 বছরের মানুষ ভোটার হতে চেয়ে আবেদন করছেন, সেটার একটা মানে আছে। একজন 55 বছরের মানুষ, একজন 80 বছরের মানুষ, কিন্তু তার নাম বাদ গেছে, তিনি তাকে বলবেন যে আমার নাম বাদ, আমাকে নতুন করে ভোটার হিসেবে নেওয়া হোক, সেটা তো ভুল। প্রথমেই মিথ্যে কথা বলা হচ্ছে। ইচ্ছে করলে ভবিষ্যতে এটা নিয়ে কেউ যদি চ্যালেঞ্জ করে, তাহলে সেটাতেও বাদ হতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফর্ম 7। ফর্ম 7টা হচ্ছে একটা মজার খেলা। আপনি আমি যে কেউ যদি কোনো ভোটারকে মনে করি যে এই ভোটারটি সন্দেহজনক, তাহলে তার নামে আমি কমপ্লেন করতে পারি অনলাইনে। আপনারা যদি খেয়াল করে দেখেন, রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছিল কর্ণাটকের অলেন্দে বলে একটা জায়গা। সেখানে বলেছিল ভোর 4টের সময় কেউ একজন উঠে 2টো কমপ্লেন করে দিয়েছে এবং সেই 2টো নাম বাদ দিয়েছে, যদি খেয়াল থাকে। এবার এই ফর্ম 7 এর খেলাটা হচ্ছে এরকম যে যে কেউ যে কারোর নামে কমপ্লেন করতে পারে এবং সেটা জানার কথা।
যার নামে কমপ্লেন হয়েছে তাকে ইআরও চিঠি দেওয়ার কথা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইআরও তাকে বলার কথা যে আপনার নামটা বাদ গেছে, বাদ যাওয়ার কমপ্লেন হয়েছে, সুতরাং আপনি এসে প্রমাণ করুন আপনি আছেন, তবেই আপনার নামটা রাখা হবে। বিহারের ক্ষেত্রে অফুরন্ত এরকম বাদ দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে না এই নিশ্চয়তা দেওয়া যায় না। আজকে সকালেই আমি একজন দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার বিএলওর সঙ্গে কথা বলেছি, উনিও আমার সঙ্গে একমত। এই কমপ্লেনের জায়গাটা অসম্ভব একটা ডুবিয়াস জায়গা এবং যেটা দিয়ে বহু মানুষকে বাদ দেওয়া হতে পারে। এই 1 কোটি রোহিঙ্গা বাদ দেওয়া যায়নি, এই 2 কোটি রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, এই যে তার যে ইমপ্লিকেশন, সেই ইমপ্লিকেশনটাকে রাখতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে এইরকম কমপ্লেন করে কিছু বাদ দেওয়া হলেও হতে পারে বলে আমার ধারণা। এবার যত বিএলএ থাকবে, রাজনৈতিক দলের কর্মীরা যত সচেতন থাকবেন, যত মানুষ সচেতন থাকবেন, তত এই সংখ্যাটা কম হবে। এবার ফর্ম 8-এর ক্ষেত্রে আরও একটা অস্বচ্ছতা আমি বলে নিই আগে। ফর্ম 8-এর ঘটনাটা হচ্ছে যে আপনি নাম ঠিকানা চেঞ্জ করছেন, মানে নামটা তো চেঞ্জ হবে না, ঠিকানা চেঞ্জ করছেন, অন্য কিছু বদল করছেন। সেই বদলগুলোর ক্ষেত্রে যখন আপনি বলছেন, সেটার ক্ষেত্রেও ভুলবশত প্রযুক্তিগত কারণে বাদ যেতে পারে, এটাও আর এক ধরনের বাদ যাওয়া। এবার ফর্ম 6-এর ক্ষেত্রে যেটা হয়, ফর্ম 6-এ একজন লোক যখন আমি অ্যাপ্লাই করে, এখনকার যা নিয়ম করেছে, বিহারের ক্ষেত্রে এরকমটা ছিল না, এখনকার নিয়ম করেছে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেই কপিটা নিয়ে বিএলওকে দিতে হবে, অঞ্চলের বিএলওকে দিতে হবে, তারপরে বিএলও সেই কাজটাকে কমপ্লাই করবে। সে যাই হোক, সেই সবটা মিলেই এই 3টে ফর্মের খেলা এখন চলবে। লাস্ট যেটা আমার মনে হয় যে একটা অস্বচ্ছতা আছে গোটা প্রক্রিয়াটার মধ্যে। আমি আজকে যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে একটা কথা উঠেছে, 1,67,00,000 মানুষ সন্দেহজনক তালিকায় আছেন। এবার আমি কি জানি আমি সন্দেহজনক তালিকায় আছি, কিংবা আপনি কি জানেন? জানেন না। তাহলে কেন জানি না? নির্বাচন কমিশনের উচিত ছিল যে যারা সন্দেহজনক বলে তারা মনে করছেন তাদেরটাও তালিকায় রাখা, অন্য একটা তালিকা করা, যে এদেরকে আমরা হিয়ারিং এ ডাকবো। এই এই যে অস্বচ্ছতাটা, কোট আনকোট অস্বচ্ছতা, এটা নির্বাচন কমিশন কেন করবে? এ তো পরিষ্কার করে 1,67,00,000 মানুষের নাম আলাদা করে বলতে পারতো, মানে বুথ ওয়াইজ করলে হয়তো 100, 150, 200, 250, যে এই লোকগুলোর এই কারণে আমার সন্দেহ হচ্ছে, তার প্রোজেনি ম্যাপিং হয়নি, তার অন্য কোনো ম্যাপিং হয়নি, তার নামের অসুবিধা আছে, তার বাবার নামের অসুবিধা আছে, তার বয়সের অসুবিধা আছে, অনেক কিছু হতে পারে। সেটা তো পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। তার মানে হাতে তাদের কাছে তাসটা থাকলো, তারা যখন ইচ্ছে করবেন তাকে বলতে পারেন যে তোমাকে সন্দেহ হচ্ছে, ইচ্ছে করলে বলতে পারেন আমাকে সন্দেহ হচ্ছে। এই যে তাসটা, এটা নির্বাচন কমিশনের মানুষ ছাড়া কেউ জানে না। কাল সকালে উঠে যদি আমি ফোন পাই, কিংবা আপনি ফোন পান, কিংবা মেসেজ পান, কিংবা চিঠি পান, তাহলে কিছু অবাক হওয়ার কিছু নেই। আগামীকাল সুপ্রিম কোর্ট, আজকেই বোধহয় সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমার দেখতে হবে, 17 তারিখ ছিল বোধহয়। আজকেও যে ঘটনাটা মনে করুন, যদি চিঠি আসা, গতবার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ প্রশান্ত ভূষণ বলেছিলেন যে সাইক্লোস্টাইল করা চিঠি অ্যাট র্যান্ডম লোককে পাঠানো হয়েছে যে হিয়ারিং এর জন্য, এবং পাঠানো হয়েছেটা সেটা কি করে প্রমাণ করা যায়? পাঠানো হয়নি সেই তারা কাগজ রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। বিহারের ক্ষেত্রে এটা ঘটনা ঘটেছে। বিহারের শেষমেশ যে 47 লক্ষ মানুষকে বাদ রাখা হলো, বাদ রেখে ভোটে চলে যাওয়া হলো, সেইটা এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে হবে না। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি 2026-এ কি হওয়া উচিত, তার সবচেয়ে কাছাকাছি পৌঁছানোটা জরুরি। বাদ দিয়ে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দিয়ে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কমিয়ে রাখা, সাফরেজ কমিয়ে রাখা, মানে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দিয়ে 7,66,00,000 থেকে অলরেডি 7,05,00,000 হয়েছে। সুতরাং আমার এবার ওটা 8 কোটি সামথিংয়ে যাওয়ার কথা আমার তথ্য বলে। সেইখানে আমার যতটা কাছাকাছি পৌঁছানো সম্ভব, যেটা একসময় নির্বাচন কমিশনের মোটো ছিল যে সমস্ত মানুষকে আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করব, সেটার দিকে যেন থাকে জায়গাটা, সেইটা বুঝেই করা উচিত। কিন্তু নির্বাচন কমিশন সেটা করবে নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে। নির্বাচন রয়েছে সামনে, নির্বাচনে কি প্রভাব পড়বে? যে প্রচারটা করা হয়েছিল যে প্রচুর মুসলমান রোহিঙ্গা হাকিমপুর বর্ডার দিয়ে চলে যাচ্ছে, পালাচ্ছে, সেইটার বদলে দেখা গেছে মতুয়া অঞ্চলগুলোতে বহু মানুষ বাদ পড়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে আছেন। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, বনগা, গাইঘাটা, এই অঞ্চলগুলোতে বহু মানুষ, 9% মানুষ বাদ গেছেন, এটা কম নয় কিন্তু। অথচ মুসলমান অধ্যুষিত অঞ্চলে এই বাদ যাওয়ার সংখ্যাটা 0.6%।
তার মানে বোঝা যায় যে মুসলমানদের মধ্যে থেকে যে এই যে অনুপ্রবেশের যে থিওরিটা, সেটা সম্পূর্ণ মিথ্যা। এই অনুপ্রবেশ নিয়ে দেখুন আজকে বিরোধী দলনেতা থেকে শুরু করে আহ, অন্য কেউ কিন্তু কোনো কথা বলছেন না। কালকে 24 ঘন্টা কিন্তু কেটে গেছে, মানে 1 কোটিতে কটা মানে রোহিঙ্গা কজন পাওয়া গেছে বললে 1 কোটিতে যটা শূন্য আছে ততটাই রোহিঙ্গা পাওয়া গেছে। সুতরাং হাকিমপুর বর্ডার দিয়ে যারা গেছিল, যেই গল্পটা ফাঁদা হয়েছিল, সেই গল্পের কিন্তু শেষ হয়েছে। আজকে দেখুন কোনো কথা কিন্তু হচ্ছে না এবং প্রভাব পড়তে বাধ্য। আমি কালকে আরো একটা খবর দেখলাম, বেশ কিছু হিন্দিভাষী মানুষ কিন্তু বাদ গেছেন। বাদ যাওয়ার কারণ হচ্ছে তাদের ডুপ্লিকেট ভোটার হয়ে যাওয়ার একটা ভয় থেকেছে, এবং তাতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে প্রচারটা হয়েছিল যে 2 জায়গায় ভোট থাকলে জেল জরিমানা দুটোই হতে পারে, সেই হিসাবে হোক কিংবা যে কোনো প্রচারের ক্ষেত্রেই হোক না কেন, জোড়াসাঁকো অঞ্চল, বড়বাজার অঞ্চল, ভাটপাড়া অঞ্চল, এই অঞ্চলে বহু মানুষ কিন্তু বাদ গেছেন এবং তারা হিন্দিভাষী মানুষ, এবং এটার প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে বাধ্য। কে লাভবান হবে? আমার হিসাবে বিজেপির খুব বেশি লাভ হবে না, এটা ঘটনা। আর বামেরা যদি উঠে আসতে পারে, বামেরা যদি তৃণমূল বিরোধী জায়গাটাকে নিজেরা নিতে পারে, যেহেতু তাহলে তৃণমূল বিরোধী একটা হাওয়া খাওয়া রয়েছে রয়েছে, রাজ্যে, তৃণমূল বিরোধী জায়গাটা যদি নিজেরা নিতে পারে, তাহলে হুম। যেটা হবে সেটা হচ্ছে যে বামেরা অনেক সামনে আসতে পারবে, এবং সামনে আসলে অনেক সমস্যাগুলো সামনে আরো বেশি করে আসা সম্ভব হবে। কিন্তু বামেরা সেটা চাইছে নাকি সেটা আমার জানা নেই। কংগ্রেসের কি কোনোভাবে মুর্শিদাবাদ মালদা এলাকা মানে ছোট অঞ্চলগুলোতে? ছোট অঞ্চলগুলোতে মানে পকেট হয়ে হয়তো প্রভাব হতে পারে। নির্বাচন মানে এখনো দেরি একটু কি আছে, শক্তি বৃদ্ধি করতে পারে কংগ্রেস? চেষ্টা করলে পারে। এবং কি হবে ইকুয়েশন, কার সঙ্গে কে যাবে, কতটা মেরুকরণ হবে, মেরুকরণ কারা চাইছেন, এই অনেক কিছু প্রশ্ন এটার সঙ্গে যুক্ত। এবার কংগ্রেস যদি আলাদা লড়ে, তারা কোন কোন জেলায় লড়বে, সেই জেলাগুলোতে তাদের প্রভাব বাড়াতে পারবে নাকি, সেগুলো তাদের সাংগঠনিক সমস্যা। কিন্তু সাংগঠনিক সেই তারা যদি ওভারকাম করতে পারে, কংগ্রেসের ভালো না করার কোনো কারণ নেই। কারণ একটা সেই অর্থে বলতে গেলে দেশব্যাপী একটা কংগ্রেসের তো প্রভাব যতই কমে আসুক না কেন কিছু তো আছে, সেই প্রভাবটাকে ধরে এখানেও বাড়লে বাড়তে পারে। আর পশ্চিমবঙ্গে আপনি যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু তৃণমূল বিরোধী একটা হাওয়া আছে, সেখানেও কংগ্রেসের একখানা জায়গা তৈরি হওয়ার কথা। যদি তারা চেষ্টা করে আন্তরিকভাবে, তাহলে নিশ্চয়ই খুব ভালো করতেই পারে। আর আমি যেটা বললাম, ওই বারবার করি, একটা তৃতীয় বিকল্প তৈরি হওয়াটা জরুরি। এই মেরুকরণের এই বাইনারি যে জায়গাটা, সেটাকে ভেঙে বেরিয়ে অন্য কথা বলার জন্য, অন্য রকমের কথা বলার জন্য বাম এবং কংগ্রেস যদি আলাদা করেও লড়ে, তাতেও খুব বেশি খারাপ হবে এমনটা নয়, দুপক্ষেরই আর কি। এবং কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ওই মানে মানুষকে অল্টারনেটিভ চাইছে, মানে মানুষ তো কোনো alternative- দলকেই কি সেভাবে না না, একটা বিশ্বাস ভরসার মানে ওই জায়গা? ওটা নয় ঠিক। মানুষ অল্টারনেটিভ চাইছে কি চাইছে না সেটা পরে আরো বোঝা যাবে, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে বেশ কিছু প্রশ্নে। তো এই তৃণমূল সরকারের বিরুদ্ধে যথেষ্টই ক্ষোভ আছে। সে আরজি কর বলুন, সে মেসিকাণ্ড বলুন, কিংবা যে কোনো কিছুই বলুন না কেন, সে দুর্নীতি বলুন, সমস্ত কিছু, শিক্ষক দুর্নীতি বলুন, সমস্ত কিছু নিয়ে ক্ষোভ আছে। সেই ক্ষোভটার ফল যদি একটা ডাকাত দল এসে নেয়, তাহলে সেটা খুব খারাপ হবে বাংলার জন্য, এইটুকু বলা যায়। তার মানে এসআইআর ন্যারেটিভ ফেল, যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীর যে ন্যারেটিভ একটা প্রচার চালানো হচ্ছিল, আর তার জন্যই কি কোথাও গিয়ে মেরুকরণের এবার ন্যারেটিভটা চেষ্টা চলছে? কারণ আমরা গীতা পাঠের অনুষ্ঠানে যে ঘটনা, গীতা পাঠের ঘটনাটাতে একটা জিনিস যদি খেয়াল করে থাকেন, যে রিয়াজুল শেখকে যখন মারা হলো, মারার পরে মানে আক্রমণ করা হলো, তারপরে রাতারাতি ওই যারা আক্রমণ করেছিল, আমি নাম নিচ্ছি না, তারা জামিন পেয়ে গেল রাতারাতি। এবার জামিন পাওয়ার পরে বিরোধী দলনেতা তাকে সম্বর্ধনা দিলেন। 2018 সালে ঝাড়খণ্ডে হাজারিবাগের সাংসদ জয়ন্ত সিনহা 11 জন মানুষকে সম্বর্ধনা দিয়েছিলেন। এই 11 জন মানুষ কারা? 2017 সালের জুলাই মাসে আলিমুদ্দিন আনসারি বলে এক মাংস বিক্রেতা, বিফ আছে এই সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়েছিল। এই 11 জন কনভিক্টেড, ফাস্ট ট্র্যাক কোর্ট কনভিক্ট করেছিল 11 জনকে। তারপরেও তারা যখন নানান কায়দা কানুন করে বেরিয়ে আসে, তাকে সম্বর্ধনা দিয়েছিল হচ্ছে ওই জয়ন্ত সিনহা। জয়ন্ত সিনহা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী। আর এবারে শুভেন্দু অধিকারী ওই একই জিনিস করলো।
সেইবারে কিন্তু বহু রাজনৈতিক দল, নাগরিক সমাজ থেকে ওই ঘটনার নিন্দা করা হয়েছিল, ওই সম্বর্ধনা দেওয়ার। জয়ন্ত সিনহার কিন্তু একাডেমিক রেকর্ডও খুব ভালো, উনি বিদেশ থেকে পড়াশোনা করে আসা একজন মানুষ। নিউ ইয়র্ক টাইমসে খবরটা বেরিয়েছিল, তারপরে বিজেপি একটু ব্যাকফুট গেছিল। ঘটনাচক্রে যেদিন সম্বর্ধনা দিচ্ছেন জয়ন্ত সিনহা, সেদিন নরেন্দ্র মোদী একটি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে গোরক্ষার কারণে কাউকে মারাটা উনি সমর্থন করেন না, আর সেদিনই উনি সংবর্ধনা দিচ্ছিলেন। আর আজকে চিকেন প্যাটিস বিক্রি করার কারণে রিয়াজুল শেখকে যারা মেরেছিল তাদেরকে যখন সম্বর্ধনা দিচ্ছে, আমি একটা রাজনৈতিক দলও খুব বেশি পাইনি যারা এই সম্বর্ধনা দেওয়াটার বিরোধিতা করেছে।